জাতিসংঘের বিতর্কিত রিপোর্টকে ব্যবহার করে কতজনের ফাঁসির রায় পর্যন্ত হয়ে গেছে বাংলাদেশে। আবার তারাই বলছে রিপোর্টের কোনো ভ্যালু নাই। কি এক মানে কি মানে আমি ভাষা হারিয়ে ফেলি, মানে কোন শব্দটা এখানে প্রয়োগ করলে সঠিক হবে শব্দই খুঁজে পাই না মাঝে মাঝে। জি রাশেদ হায়দার ভাই, আপনি আসছেন অবশ্য শেষের দিকেই চলে আসছেন। যাই হোক, আপনার জন্য তো একটু সময় নির্ধারণ করতে হয়। সেটা হচ্ছে আমরা প্রথম দিকে যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো অসুবিধা নেই, তবে হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। এখন প্রধানমন্ত্রীর তো ভারত সফরে যেতে আর কোনো প্রবলেম নাই, তিনি তো অনুমতি পেয়ে গেছেন। যেটা আমরা বা অনেকেই এতদিন বলছিলাম যে জামাতে ইসলাম বোধহয় পিছন থেকে টেনে ধরছে, কিংবা তারা আন্দোলন করবে, ঝামেলা করবে, সরকারকে একটা বেকায়দায় ফেলে দিবে, সেই ভয়ে হয়তো সরকার যেতে চাচ্ছেন। এখন তো সে ভয়টা নেই। তাহলে কোনটা সমস্যা? এই যে 18 কোটি মানুষকে নিয়ে সিনেমিনি খেলছেন, আমার দ্রব্যমূল্য হু করে বেড়ে যাচ্ছে, আমার তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মানুষের চাকরি নেই, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, কি এক ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, যেখানে ভারতের সাথে আমার দ্বিপাক্ষিক বহু বিষয় রয়েছে। সেই বিষয়গুলো সমাধান না হলে আমার দেশের অর্থনীতির ধস নামবে। তারপরেও তারা কেন যাচ্ছে না? প্রধানমন্ত্রী কেন সেখানে যাচ্ছে না? এটা কি তার একান্তই তার রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে, জীবন নিয়ে, জীবিকা নিয়ে সিনেমিনি খেলছেন তারা? রাশেদ হায়দার, সংক্ষেপে 2-3 মিনিট, আমরা অন্য প্রসঙ্গে আবার চলে যাব। ধন্যবাদ মাসুদ ভাই। ওই যে আপনি যেটা বললেন, যে আমি এটা সকালে দেখলাম যে জামাত নেতা বললেন যে বাধা নেই। তার মানে এতদিন আমরা যেটা বলছি যে জামাত এনসিপি মৌলবাদীদের বাধার কারণে যাইতে পারছে না, সেটার প্রমাণ তিনি নিজেই দিলেন। এখানে আমার বলার আর কিছু নেই। এরপরে এখন কখন দিলেন জানেন? যখন আবার তারেক রহমান অন্যান্য ওদের আবার এটিম বিটিম সিটিম আছে, সিটিমের কথা এই মুহূর্তে বলতেছে, এই ধরেন 15-20 মিনিট আগ থেকে, যে শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। ঠিক আছে, ঘুরাই ফিরে ওই এক জায়গায়, ভারত যাবে না। এতে আপনার গ্যাস বন্ধ হোক, পানি বন্ধ হোক, বিদ্যুৎ বন্ধ হোক, মানুষ হাজার হাজার মরে যাক, তাতে কোনো সমস্যা নেই। আর নতুন আরেকটা মানে বাংলাদেশ মরুভূমি হয়ে যাক, কিন্তু আমি মাগার যাব না। না, তবে একটা নতুন খবর দিয়ে দিই আপনারে। রামু ক্যান্টনমেন্টে 1300 কত কোটি টাকা ব্যয়ে রামু ক্যান্টনমেন্টের উন্নয়ন চলতেছে। সেটা 10ম পদাতিক ডিভিশনে যারা ওখানে আছেন, ওনাদের আবাসন মাবাসন এগুলা করতে হবে। মানে অবসরে গেলে আবাসন টাবাসন দিতে হবে না, সমুদ্রে পারে টারে বিচ এলাকায়, এই কাজের জন্য। দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, মানুষ খাদ্য কিনতে পারতেছে না, হাজার হাজার শিশু হামের টিকার অভাবে মরে। সেইখানে এই আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে আবার 1000 কত কোটি টাকা ব্যয়ে আবাসন প্রকল্প, উন্নত ট্যাঙ্ক কিনে। আমার দেশের সেনাবাহিনী যুদ্ধ করে কোথায়? যে চিটাং এর রামুতে এই ক্যান্টনমেন্টের আধুনিকায়ন করবে, যুদ্ধ বিমান কিনবে, ট্যাঙ্ক কিনবে কইতেছে, সেই জায়গার অলরেডি 70% দখল করে রেখে দিছে রোহিঙ্গারা। অলরেডি আরাকান আর্মি ঘোষণা দিছে সেন্ট মার্টিন আমাদের, আমরা নিয়ে যাব, তোমার সরকারকে বলো কিছু পারলে করতে। এটা গতকালকে থেকে এই ভিডিও 6 লাখ সারা বাংলাদেশে, ওদের টিভি চ্যানেলেই বলছে। এরপরও সরকার ওই শুধু একটাই জুজুর ভয়, যে আওয়ামী লীগ মনে হয় চলে আসবে, শেখ হাসিনা আইসা যাইতেছে, ঠেকাও শেখ হাসিনা, ঠেকাও আওয়ামী লীগ, ঠেকাও ভারত, ঠেকাও ভাই সবকিছু। আপনি মইরা যান, আপনি ঠেকাবার কে? ঠেকাবে তো এদেশের জনগণ। জনগণ যদি না চায় তারা আসবে না। আমরা না, বিএনপি ঠেকাবে। ওই তো আপনি বলতে, আমি বিএনপি কে তো বললাম, কিংবা সরকারকে বললাম, তো সরকার আপনি অন্যদের ঠেকানোর কে? জনগণই তো আপনাকে ঠেকিয়ে দিতে পারে। সব ক্ষমতা জনগণের না, জনগণকে সিদ্ধান্ত নিতে তো দিবেন। জি রাশেদ হায়দার, আমরা আরেকটা জায়গায় যাই, সেটা হলো চিকেন নেকে বারবার অমিত শাহ সফর করছেন, এবং আজকে আমাদের মিডিয়ায় খবর যেটা, যে এবার চিকেন নেকে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড তৈরির ঘোষণা ভারতের। মানে অমিত শাহ তিনি এই চিকেন নেকে এসে বারবার সফর করে যাচ্ছেন, এবং গতকালকেও তিনি সেখানে বক্তৃতা দিয়ে এ ধরনের কথা বলেছেন। এই অঞ্চলে ভারতের নিরাপত্তা বলয় তৈরির এই যে ব্যাপক প্রস্তুতির পিছনে কি কারণ? এর মধ্যে যেটা জানা গেল সেটা হলো পশ্চিমবঙ্গের চোপড়া
বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়িতে ওদের যে 3টা সেনাঘাঁটি আছে, এই 3টা সেনাঘাঁটিকে দিয়েই ওই যে কি বলে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড যেটা বলা হচ্ছে, সেটা এই 3 ঘাঁটি থেকে এই জায়গাটাকে তারা নজরদারি করছে কিংবা নিরাপত্তা দিচ্ছে এই জায়গার। এখন এই জায়গাটার এইভাবে নিরাপত্তা এত ব্যাপক হারে বাড়ানোর কি কারণ থাকতে পারে? এটা কি বাংলাদেশ থেকে যে হুমকি ধুমকি কিংবা বাংলাদেশে যে ধরনের উগ্রবাদের কথা শোনা যাচ্ছে, জাতিসংঘের যেসব রিপোর্ট, এবং ওই যে শুরুতে আমাদের সরকারের কি বলে ডক্টর ইউনূসরা যখন বলছিলেন যে চিকেন নেকটা আমরা কেটে দেব, সেভেন সিস্টার দখল করবো, এইসব কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? এই সংক্ষেপে যদি আলোচনা করেন, পরে বাংলাদেশ নিয়ে একটু আপনি যা বলছেন এই কারণগুলো পুরোপুরি আছে, এবং সর্বশেষ হচ্ছে জাতিসংঘের এই রিপোর্ট যে ওই যে ইসলামিক স্টেটের যেই ভারত বাংলাদেশের ভিতরে যেটা, এইটার উত্থান। ভারতের মূল টেনশনটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন। তার দেশ মূলত হচ্ছে সিকিউরিটি কনসার্ন। আপনি একটা জিনিস খুব ভালো করে বুঝেন, আমাদেরকে উল্টা বুঝানো হয়, কিন্তু মূল কাহিনীটা কি জানেন? ভারত কিন্তু কখনো চায় না যে বাংলাদেশ দরিদ্র হয়ে যাক, সোমালিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার মতো হোক। এইটা কখনো ভারত চায় না। ভারত অলওয়েজ চাইছে বাংলাদেশের অর্থনীতি একটা শক্তিশালী অর্থনীতি হোক। এটা হবে কি জানেন? যে কোনো দেশের যখন অর্থনীতি শক্তিশালী হয়, মানুষের হাতে টাকা থাকে, তখন মানুষ বিদেশ সফরে যায়, তখন মানুষ নতুন নতুন টিভি কিনে, নতুন নতুন চ্যানেল কিনে, নতুন নতুন চ্যানেলের সাবস্ক্রিপশন করে। মানে মানুষের মাথায় তখন ইয়ের আশা আসে, কি সুন্দর জীবনযাত্রার আশা আসে। আর যখন মানুষ গরিব হয়, দরিদ্র হয়, তখন মানুষ খালি জিহাদের কথা চিন্তা করে। যার কারণে ভারত অলওয়েজ চাইছে বাংলাদেশ ধনী হোক, এতে লাভ তাদেরও। ওই যে সেভেন সিস্টার ওইখানে কিছু লোকও ধনী হবে ওই হিসাবে, কিছু চাকরি বাকরি ওরাই সব বাংলাদেশে করতে পারবে। আর পার্শ্ববর্তী দেশ যদি গরিব হয়ে যায়, তখন এখানে তো জিহাদি বাড়বে, জিহাদি বাড়লে তো আমার দেশও বাড়বে। এটা কিন্তু টেনশন ভারতে। আর পৃথিবীর যে কোনো দেশে দেখেন, একটা ধনী দেশ আশপাশের রাষ্ট্রগুলাকে ওরা নিজেরাই চাই যে একটু ধনী হইয়া উঠ বাবা, কারণ যে তোদের প্রেশার আমাদের দিকে দিস না। আমরা গরিব হলে কি তো লাখ লাখ লোক ভারতে ঢুকবো চাকরি বাকরি কাজ কাম করার জন্য, এছাড়া তো উপায় নেই। কিন্তু আমার দেশ যদি ধনী হয়, তখন আমরা ওখানে যাব না, ওরাই আসবে আমাদের এইখানে। একটা ব্যালেন্স থাকে এই জন্য। আর ওই যে সিকিউরিটি কনসার্ন, এখন যে হারে মৌলবাদীদের অত্যাচার বা অবিচার বাড়তেছে, তাতে ভারত চিন্তিত হবে। ভারত তার বর্ডার সুরক্ষা করবে, এটা রাইট তার আছে। আর এখনো যেভাবে জঙ্গি, এই যে ধরেন আজকের পত্রিকা তো আছে, কোন এক জঙ্গি জানি সে জামিনে বের হয়েছে, পুলিশ বিডিআর আর আর্মি এখন তারা হন্য হইয়া খুঁজতেছে, পাইতেছে না। 167 জন জঙ্গি আছে যারা চিহ্নিত জঙ্গি, হিজবুত তাহরির সহ বিভিন্ন সংগঠনের। অলরেডি ব্রিটেন এবং আমেরিকা দুই দেশের তাদের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হয়েছে এক সপ্তাহ আগে। এই দুইটা রিপোর্টে বাংলাদেশ সম্বন্ধে বলা আছে যে কারা কারা জঙ্গি সংগঠন নিজে করতেছে, এগুলো বলা আছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এক রিপোর্টের পরে কানাডাতে পাসপোর্ট রিজেক্ট। আপনি তো কানাডাটা পড়ছেন, ইউরোপেরটা এখন আমার মুখে শুনেন। আমাদেরকে এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে 80% রিজেক্ট করতে হবে বাংলাদেশে আসলে। 80% 80% পাসপোর্ট রিজেক্ট করতে হবে বাংলাদেশে ঢুকতে গেলে। মোহাম্মদ একদম সোজা বইলে দেখো, মোহাম্মদ নামের আগে পিছে মোহাম্মদ থাকলে ওরে ঢুকতে দেওয়া যাবে না, সোজা। ইউরোপ অলরেডি দিয়ে দিছে আমাদের। এটা তো আরো কিছুদিন পরে পত্রিকা হতে পাবেন, আমাদেরকে ওই ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এই জন্যই ভারত তাদের চিন্তা, ভারত তাদের গেরিসন, অমিত শাহ 3বার 4বার যাইতেছে, এগুলো ঠিকই আছে। এরপরে ভেতরে আরো কি কি পাকতেছে সেটা দেখেন, আরো কি কি হইতেছে, অনেক কিছু হয়তো আমরা জানিও না। কারণ তা না হলে আপনি আজ থেকে প্রায় 1991 সালে রয়ের প্রেসিডেন্ট আসছিল বাংলাদেশে, 90 কি 91-তে। এরশাদের শেষ সময়, আর না হলে খালেদা জিয়া বা তত্ত্বাবধায়কের সময় রয়ের প্রেসিডেন্ট ছিলেন। এরপরে আর এইবার আসছেন। তাহলে আপনি একটু বুঝতে পারেন যে আসলে কাহিনীটা কি। কারণ রয়ের প্রেসিডেন্ট, মোসাদের প্রেসিডেন্ট, MI6 এর প্রেসিডেন্ট এরা আসে না। প্রধান প্রেসিডেন্ট বলতে আমি প্রধান বুঝাচ্ছি আর কি। এরা কিন্তু নরমালি যায় না। এদের কেউ খুব একটা ভালো করে চিনেও না। যেমন কেজিবির প্রধান ছিল ভ্লাদিমির পুতিন, আমরা কেউ জানতামও না, পরে যাইয়া জানছি। তো এদের কেউ চিনে না, কিন্তু আসছে বাংলাদেশে হই পড়ছে। তার মানে কি আসলেই কোনো একটা কিছু আছে, কিছু একটা বৃহৎ ঘটতেছে, যেটার হয়তো ইশারা ইঙ্গিত আমরা এখনো বুঝতেছি না, কিন্তু যারা বুঝার গোয়েন্দা সংস্থা তারা ঠিকই বুঝতেছে।
এটা মূল কারণ। ভারতের মূল হচ্ছে সিকিউরিটি কনসার্ন, আর কিছু না। নাহলে ভারত তো আপনার এতদিনে চাইলে আপনারে ফকির বানাই দিতে পারতো না। যদি কইতে যে আদানির ওই পাওয়ার স্টেশনের বেয়ারিং 2টা নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ আইতে পারতেছে না, কি করতেন আপনি? কি হুমকি ধমকি দিতে পারতেন? গুলি করতে পারতেন যাইয়া? তারপরে নেপাল থেকে যে 40 কিলোওয়াট আসে, এইটাও কইতে পারতেন তার খুব লম্বা তার হওয়ার কারণে বিদ্যুৎ আইতে পারতেছে না, তার ছিঁড়ে গেছে, এটা ঠিক করতে হইব। 6 বছর লাগবে, অসুবিধা কি আছে? পেঁয়াজ, রসুন, আদা, চিনি, তেল, কাঁচা লঙ্কা এগুলো যখন আপনারা চান, তখন কইতে হ্যাঁ হ্যাঁ আমরা দিচ্ছি দিচ্ছি কয়ে ভাই গাড়ি আসতেছে তো, আইতেছে তো গাড়ি। ওই যে এখন মোবাইল হওয়ার কারণে পোলাপাইন দেখেন না, পোলাপাইন আছে ধরেন এক্সাম্পল ঢাকা, আপনি নোয়াখালী থেকে ফোন দিছেন, আরে ভাইসা আমি তো আপনার বাসার পাশের দোয়ানে আছি, এ আইতেছি 10 মিনিট, হে কিন্তু তখন ঢাকা যাত্রাবাড়ি। এরকম করতেই তো আপনার 4 ঘন্টা যায়, হে আহে না। তো ওই রকম ভারত সবজি মবজি সবকিছু নিয়ে ওই রকমও করতে পারে, কিন্তু করে নাই এখনো। কারণ হচ্ছে যে মানুষ মারবে না, কিন্তু সরকারকে টাইট দিবে, এবং টাইট কখন কোথায় কিভাবে দিবে, এখন চাইবার লগে লগে তেল দেয়, আগামীতে তেল দিবে। 10,000 লিটার চাইছেন, আপনাকে 1,000 লিটার দিবে, বাকিটা পাইপলাইন ফুরিয়ে গেছে, পাইপলাইন ওখানে জং ধরে গেছে, কোপায়ে দিছে, কোন কৃষক যায় মাটি কোপাইতে পাইপলাইন কোপায়ে দিছে, এটা ঠিক করতে হবে। এইভাবে করে আপনারা যন্ত্রণা দিবে। আপনি যত বেশি টেকনামি করবেন, যত বেশি টেরামি করবেন, তত বেশি। আর 7 সিস্টার যারা খাইবে বলছিল স্যাররা, তাদের একটু জিজ্ঞেস করা উচিত যে স্যার আমাদের দেশে তো বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই। তো এখন আপনি ভারতে তো সবকিছু আছে। তো এখন ভারত খাইয়া দিয়ে আপনি বিদ্যুৎ, গ্যাস, পানি দিতে পারবেন কিনা, এটা একটু জিজ্ঞাসা দরকার মৌলানার করে।